জন্ম থেকে দেখতেছি যে মনিরামপুর হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট। কত এমপি মন্ত্রী আসলো, কিন্তু এখানকার কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্যসেবা যেমন তেমনই থেকে গেছে। বিদেশের সাথে কূটনীতিক সম্পর্কটা বৃদ্ধি করা। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তরুণ তরুণ ভোটাররা কি ভাবছে? আমরা এখন রয়েছি যশোর 5 মনিরামপুরের সংসদীয় আসনে। আমরা কথা বলবো এখানকে যারা তরুণী ভোটারে রয়েছে তাদের সাথে। আমরা এখন কথা বলবো এই আসনের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে। অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ আমরা হয়তো আগের আগে ভোটার হইনি, কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে নিউজে দেখতে পেয়েছি যে ভোট হচ্ছে, কিন্তু যার ভোট সে দিতে পারছে না। তার ভোট দেখা যাচ্ছে মরা মানুষ কবরে রয়েছে, কিন্তু তার ভোট হয়ে যাচ্ছে। এজন্য আমি মনে করি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেটা আমি বিভিন্ন অন্য যে কোনো রাজনৈতিক দলকে আমার ভোট আমি আমার ইচ্ছা স্বাধীনতায় দিতে পারি। এজন্য আমি মনে করি আগামীতে যে সংসদ নির্বাচন হবে, আমার ভোট আমি যাকে খুশি তাকেই দিব। এই যে আনন্দ, এই আনন্দ আপনাকে বলে বোঝানো যাবে না। আমি মনে করি সকল তরুণ সমাজ তাদের ভোট, তাদের যে নিজের একটি ভোট যাকে খুশি তাকে দিবে। এই মত মতামত নিয়েই আমি মনে করি আমি অত্যন্ত আনন্দিত। বলবো আমার প্রত্যাশা হলো ভগদা সমস্যার সমাধান। আপনারা হয়তো জানেন যে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর তিনটি থানার একটি সমস্যা, সে বিশেষ হলো ভবদাহ সমস্যা। এই সমস্যার কারণে সাধারণ জনগণের বসবাসের জন্য এখনো কারোর বাড়ি দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত, তাদের বাড়ি এখনো উঠানে পানি। তাদের চলাফেরা, তাদের খাদ্য বস্ত্র কি কষ্ট জীবনযাপন করছে একমাত্র তারাই জানে। কিন্তু আমরা উপলব্ধি করতে পারলেও আমরা কিছু করতে পারছি না, কারণ এই ভবদার সমস্যা অতি প্রয়োজনীয় ভাবে এ সমস্যা সমাধান করা উচিত। আমি মনে করি আমার এলাকার যে এমপি হবে, আমাদের মনিরামপুরে 17টি ইউনিয়ন, বৃহত্তম একটি থানা, একটি পৌরসভা, এই পৌরসভার 255টি গ্রাম আছে। সকল মানুষ যাতে সেই এমপির কাছে এসে তাদের যে দুঃখ কষ্ট আছে সেগুলো জানতে পারে, তাদেরকে এমপিকে বলতে পারে, যেন এমপি সুষ্ঠু সমাধান দিতে পারে। এই বলে আমি আমার প্রত্যাশা মনে করি। আমি মনে করি আমাদের এমপি যে মনিরামপুরে যে এমপি হবে, সে মনিরামপুরের মানুষকে, মাটি মানুষকে নিয়ে এই মনিরামপুরকে উন্নত করবে এবং ভবদার সমস্যা সমাধান করবে। জি, অবশ্যই। কারণ আমরা বিগত সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি যে 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 নির্বাচনগুলো হয়েছে সেগুলো সবগুলোই প্রশ্নবিদ্ধ। এবং আমরা যারা তরুণ ভোটারগুলো আমাদের পছন্দের ভোটারকে আমরা ভোট দিতে পারি না। জুলাই আগস্টের যে আন্দোলনের আন্দোলনের ফলে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার আমরা সরকারের কাছে আহ, আশা রাখি যে অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু করবে। এবং সেনাবাহিনী মাঠে থাকলে এই নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু হবে। আমি মনে করি যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যে দল বা যে দলই সরকার গঠন করুক না কেন, আহ, আমাদের প্রত্যাশা থাকবে যে পররাষ্ট্র বিষয়ক, মানে বিদেশের সাথে কূটনীতিক সম্পর্কটা বৃদ্ধি করা, যাতে করে বিভিন্ন দেশের সাথে বা উন্নয়নশীল রাষ্ট্রের সাথে যদি আপনার সুসম্পর্ক রাখে, সেক্ষেত্রে বাংলাদেশ ডেভেলপ হবে, বাংলাদেশের প্রতিটা সেক্টর উন্নয়ন হবে। আমি মনে করি যে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের জন্য ভালো হবে। পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত, বন্ধুত্ব সুলভ হওয়া উচিত, যে যে সমস্ত দেশের সঙ্গে আমাদের দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, সে দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো প্রসার ঘটাতে হবে। আর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, বিভিন্ন দেশে যারা কর্মরত রয়েছে, আমার মনে হয় তাদের একটু সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দেওয়া উচিত। আর প্রতিটা দেশের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক বলেন, এইগুলো সবকিছুই ভালো রাখা উচিত, বন্ধুত্ব সুলভ রাখা উচিত মনে করি। প্রথমত মনে করি শিক্ষাক্ষেত্রে সংস্কার করা খুবই প্রয়োজন। কারণ গত 15 বছর যেটা হয়েছে, এতে খুবই মেধাবী স্টুডেন্টরা শিক্ষাক্ষেত্রে পড়াশোনা অনেক ধ্বংসাত্মক হয়েছে। সেই কারণে এখন এই নতুন সরকার
যদি এটা পরিবর্তন না করে, তাহলে এখন বর্তমান যেগুলো ভবিষ্যতে যেগুলো স্টুডেন্ট হবে, এগুলো সেই ক্ষতিতে ধ্বংসতায় পরিণত হবে। আমাদের দেশে বর্তমান গত 15 বছর স্বাস্থ্য ক্ষেত্রে যে সেবা দেওয়া হয়েছে, যে যাদের যোগাযোগ বা যারা নির্বাচিত, যাদের পরিচিত আছে, তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আর যাদের গরিব দুঃখী, যাদের ধন সম্পদ বা উম, নেতা যেমন নির্বাচিত যেমন আমলিগ করেনি, তাদেরকে খুবই খারাপ বা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাদেরকে সেবা দেওয়া হয়নি, তাদেরকে বিভিন্ন ওষুধ দিয়ে এমনকি মারা হয়েছে। উচিত যে ছাত্র ক্ষেত্রে ভালো মানুষকে, মানসম্মত মানুষকে বসিয়ে ছাত্র ক্ষেত্রটা পরিবর্তন করা উচিত। কারণ আমাদের দেশে ছাত্র ক্ষেত্রে সেবা এখন ভালো দেওয়া হচ্ছে না। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে ভালো ডাক্তার না থাকায় তাদেরকে তাদেরকে ঠিক মতো সেবা দেয় না। প্রথমত 24-এ যারা আন্দোলন করেছে প্রথমত 24-এ যারা আন্দোলন করেছে তারা মূলত স্বৈরাচার সরকারের পতনের জন্যই আন্দোলন করেছে। এখানে সরকারের উচিত প্রথমত তাদের পরিবারের যারা নিহত হয়েছে তাদের পুনর্বাসনা করা, আর যারা বিভিন্ন সমস্যা, যেমন কারো চোখ নেই, কান নেই, বিভিন্ন সমস্যা, তাদের উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে পাঠানো উচিত। এটাই আমাদের দাবি সরকারের কাছে। না, এটা আসলে আমি কারোর কথায় প্রবাহিত হয়ে ভোট দিব না, কারণ 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ছাত্ররা অভ্যুত্থানের পরবর্তীতে ছাত্ররা শিখে গেছে যে কাকে আমার ভোট দিতে হবে, এবং তারা উম, তারা জেনে গেছে যে কে কোন প্রার্থী হবে ভালো, এবং কোন প্রার্থী মঙ্গল করবে এবং কোন প্রার্থী অমঙ্গলের জন্য, সে বিষয়টা। এবং এরই সাথে সাথে আপনারকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে আমার ভোট আমি কাউকে প্রবাহিত হয়ে দিব দিব না। বর্তমান তরুণ প্রজন্মের বাংলাদেশের ছাত্ররা, তারা তাদের যোগ্য প্রার্থীকে চায়। তারা কখনো চায় না যে আগের মতো টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা অন্য কোনো ধরনের রাজনৈতিক অপশক্তি ফিরে আসুক। সুতরাং তারা চায় যে একজন যোগ্যবান এবং যোগ্যশীল, এবং যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং যারা ছাত্রদের মনোভাব এবং মস্তিষ্ককে বুঝে, তাদেরকেই এই ছাত্র জনতা ভোট দিবে। আসলে ভালো কাজ, এই সরকারের ভালো কাজ হচ্ছে আপনার, যে বিভিন্ন ধরনের এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে, এদের আপনার এই সরকার সরকারিভাবে কিছুটা সহযোগিতা করেছে। পাশাপাশি যে জুলাই সনদ, আহ, এই জুলাই সনদ সম্পর্কে আপনার এই ডক্টর ইউনূস আপনার বিভিন্ন যে টিম করে দিয়েছে, তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এটা একটা ভালো উদ্যোগ মনে করি এই ডক্টর ইউনূসের। আমি যদি আমার এলাকার এমপি হতাম, তাহলে আমি সর্বপ্রথম আমার এলাকার যে বাবুদা অঞ্চল রয়েছে, সেখানকার মানুষের যে কষ্ট, যে পানিবন্দী দুর্দশা, এটা সবার আগে মুক্ত করতাম। এখন আমরা দেখেছি যে বিগত আমল থেকে অনেক এমপি মন্ত্রী এসেছে আমাদের এখানে, কিন্তু এই সমস্যাটা নিষ্কাশন হয়নি। তাই আমি বলতে চাই যে আমি যদি এমপি হতাম, তাহলে সর্বপ্রথম এই ভবদা অঞ্চলের সমস্যাটা নির্মূল করতাম। তারপর আমাদের এইখানকার মনিরামপুর উপজেলার যে স্বাস্থ্য সেবা, এটা একদমই বাজে বলা যায়। মনিরামপুর, আমি হয়ে মানে জন্ম থেকে দেখতেছি যে মনিরামপুর হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট। কত এমপি মন্ত্রী আসলো, কিন্তু এখানকার কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্য সেবা যেমন তেমনই থেকে গেছে। আর আমি যদি এমপি হতাম, তাহলে সর্বপ্রথম মনিরাম মানে এই বাবুদার পরে মনিরামপুর হসপিটালের উন্নয়ন করতাম, যাতে মানুষের আর এখান উপজেলা থেকে, মনিরামপুর উপজেলা থেকে যশোর কিংবা খুলনায় না যাওয়া লাগে। তারা উন্নত চিকিৎসা আমাদের এখানে পায়। আর তৃতীয় কথা হলো যে আমাদের মনিরামপুরের যে 17টা ইউনিয়ন এবং 9টা ওয়ার্ড রয়েছে, এখানকার আপনার যে রাস্তাঘাট কিংবা ড্রেন যেগুলা রয়েছে ময়লা পানি নিষ্কাশনের, এগুলা খুবই বাজে অবস্থা। পৌরসভার ভিতরে তো একদমই বাজে অবস্থা, যাওয়াই যায় না। আর
আপনার যে বাইরের গুলা রয়েছে সেগুলোর কথা তো নাই বললাম। এখন আমি যদি এমপি হতাম তাহলে আমার তৃতীয় কাজ ছিল যে মনিরামপুরের যত রাস্তা কিংবা ড্রেন রয়েছে এগুলো সুন্দরভাবে রাস্তা তৈরি করা, যাতে জনগণের দুর্ভোগ কম হয়। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম যশোর ৫ মনিরামপুরের একটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন দ্বারা গঠিত মনিরামপুরের যে সংসদীয় আসন, এই আসনের তরুণদের সাথে। এই তরুণদের যে গুরুত্বপূর্ণ যে বক্তব্য, এই বক্তব্য অবশ্যই নতুন যে সরকার গঠনের যে লক্ষ্য, সেখানে একটা বড় একটা ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। এই প্রত্যাশায় ইনামুল হাসান, মনিরামপুর